This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের এই সত্যাগ্রহ অনশন এগুলোর থেকে মানে তার প্রভাবটা ফুটে পড়ুক চাই না পড়ুক, বা ধরুন তার থেকে কোথাও গিয়ে এই বিরোধীরা ডিভিডেন্ড তুলতে পারুন চাই না পারুন, আজকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে যে রিপোর্টটা এলো তার ফয়দা তুলতে তারা কি ছাড়বেন নাকি? এই যে দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, সে কবে থেকে তার গলা খোলার চেষ্টা হচ্ছিল, মানে তার ওই গলার নমুনা পেতেই তো প্রাণান্তকর দশা হয়ে গেছিল। তো শেষ পর্যন্ত অনেক কষ্ট করে সেই জোকা ইএসআইতে 4 জানুয়ারি তার কণ্ঠস্বরের নমুনা পাওয়া গেছিল। সেই নমুনা যায় সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে এবং সেটা চেষ্টা করা হচ্ছিল মেলাতে। দরকার ছিল দেখার যে তার কণ্ঠস্বরের সঙ্গে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে ফোনালাপের কণ্ঠস্বরটা রয়েছে সেটা মিলে যাচ্ছে কিনা, তাহলে ইডি সিবিআই এদের পক্ষে সুবিধা হয়ে যাবে অনেক কিছু প্লাস মাইনাস করতে, 1 1 2 2 2 4 এই সমস্ত অঙ্ক কষতে আর কি। তো সেটা কিছুতেই হচ্ছিল না, বিরাট সময় লাগছিল। জটিল কণ্ঠ তো এত সহজে কি আর ধরা যায়, বা এত সহজে মেলানো যায় জটিল জিনিসকে? তো আলটিমেটলি সেই খবরটা এলো, এবং খবরটা এলো যে কণ্ঠস্বর হুবহু মিলে গেছে, ওটা সুজয় কৃষ্ণ ভদ্রেরই কণ্ঠস্বর। এবার ভাবুন তো, মহালয়ার মাহেন্দ্রক্ষণে আমাদের মনে দোলা দিয়ে যেত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা, এবার এই ভোটের মাহেন্দ্রক্ষণে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর সেটা কতটা সাড়া ফেলতে পারে? নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম চর্চিত নাম সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার পদে ছিলেন তিনি। 20 স্তর টানাপোড়েনের পর অবশেষে গত জানুয়ারি মাসে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। নমুনা দিল্লিতে ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট পাচ্ছিল না ইডি। সম্প্রতি এ বিষয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। অবশেষে ফরেন্সিক পরীক্ষার সেই রিপোর্ট ইডির হাতে এসেছে। সেই রিপোর্টে যা আছে তাতে কালীঘাটের কাকুর বিপদ আরও বাড়তে চলেছে বলে মত রাজনৈতিক মহল এবং আইনজীবী মহলের একাংশের। সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্টে ভয়েস ক্লিপের সঙ্গে মিলে গেছে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর। সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার সঙ্গে তার কথা হয়। কালীঘাটের কাকু তাকে মোবাইলে থাকা তথ্য মুছে দেওয়ার নির্দেশ দেন বলে দাবি ইডির। শুধু দুর্নীতিতে যোগ নয়, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টাও সুজয় কৃষ্ণ করেছেন, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি, সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে, আর আমি তো লড়ছি। কণ্ঠস্বর মিলে গেল ফরেনসিক রিপোর্টে, কি বলবেন? ভাইপোর কপালে দুঃখ আছে, ভাইপোর কপালে দুঃখ আছে। কাকুর মোবাইল থেকে এমন অডিও ক্লিপ মিলেছে যেখানে প্রভাবশালীদের কণ্ঠস্বর রয়েছে বলে দাবি ইডি। ফরেন্সিক রিপোর্টে ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে কাকুর গলার স্বর মেলার পর নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কি হাতে আসতে চলেছে আরও বড় ক্লু? ওর নমিনেশন দেওয়া পর্যন্ত, ভোট পর্যন্ত সেন্ট্রাল এজেন্সি চাইছিল না যে অভিষেককে ঘাটানো হয়। এটা তো কাকুর গলা মেলা নয়। কাকুর গলা মেলা মানে হচ্ছে যে টাকাগুলো অভিষেকের কাছে গেছে, অভিষেকের সেক্রেটারি ফোন করে করে বলেছে কার টাকা কোথায় যাবে, এবং সেই গলা থেকে যাদের গলা পাওয়া যাবে তাহলে আইএস আইপিএসদেরকে কীভাবে ব্যবহার করা হয় আমাদের রাজ্যের দুর্নীতিতন্ত্রে সেটা প্রমাণ হবে। সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়, আদালতে বিষয়টি বিচারাধীন, ফলে এই মুহূর্তে এই নিয়ে কোনো তার বাইরে মন্তব্য করব না। গত বছর মার্চ মাসে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি। তারপর মাসের পর মাস ধরে এসএস ক্যাম্পে ভর্তি থেকেছেন কাকু। বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কণ্ঠস্বরের নমুনা নিতে পারেননি ইডি আধিকারিকরা। শেষ পর্যন্ত নমুনা পাওয়া গেলেও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট আসতে দেরি হচ্ছিল 20 স্তর, যা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। শেষ পর্যন্ত রিপোর্ট হাতে আসায় দ্রুত তা আদালতে পেশ করা তোড়জোড় এজেন্সি, যা বিপাকে ফেলতে পারে কালীঘাটের কাকুকে। দেখুন, আমি বারবার একটা কথা আপনাদের বলি যে রাজনীতিতে টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে ভোটের মধ্যে আচমকা সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বরের যে নমুনাটা, সেটা রিপোর্টটা হাতে চলে এলো, আচমকাই এলো। এবার এই আচমকা রিপোর্টে ভোটের ওপর আচমকা কোনো প্রভাব পড়বে কিনা, বা আচমকা তদন্তের মোড়টা ঘুরে যাবে কিনা নিয়োগ দুর্নীতির, সেটার থেকে আবার বড় কিছু বেরিয়ে আসবে কিনা, এমন কিছু যেটা
চারপাশে এই যা পরিমণ্ডল ভোটের সেগুলোকে ওলটপালট করে দিতে পারে, হতেই পারে আবার নাও হতে পারে। রাজনীতিতে যা হয় আচমকাই হয়, যে ভোটের মধ্যে, ভোটের ঠিক আগে হঠাৎ করে সিএটা চালু হয়ে গেল। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ওই মুরগির ছানা দেখানোর মতো করে সিএ আসছে, হঠাৎ দেখা গেল এসে গেল। এবার এসে গেল তো বটে, তার প্রভাব সেটা কতটা পড়বে সেটা তো ভোটের ফল বেরোলে জানা যাবে, কিন্তু প্রভাব পড়ার কথা কোথায়? অন্তত 6-7টা সিটে, যে সিটগুলোতে মতুয়ারা বা সংখ্যাগরিষ্ঠ তাদের একটা প্রভাব রয়েছে। আর মতুয়াদের দীর্ঘদিনের দাবি এই সিএটা, কারণ তারা নাগরিকত্ব চান। এবার এই বিষয়টা মতুয়ারা কিন্তু সাম্প্রতিককালে তৃণমূলের দিক থেকে সরে অনেকটাই বিজেপির দিকে গেছিলেন, এবং তার ফল বিজেপি হাতে হাতে পেয়েছে, বেশ কয়েকটা আসন তাদের নিশ্চিত হয়ে গেছে। এই অঙ্কটা তৃণমূলও জানে, এবং সেই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই সিএটাকে প্রথম দিন থেকে আক্রমণ করছেন। এবং শুধু আক্রমণ করতে গেলে সমস্যা, এই মতুয়ারা তারা কোথাও গিয়ে ভাবতে পারেন কিছু লোক তো, কিছু মতুয়া তো তারা এখন তৃণমূল সমর্থকও বটেন, একদম পুরো সবাই বিজেপি হয়ে গেছেন এরকম তো না, ফলে পুরোপুরি তাদের নেগেটিভ করা যাবে না। এবং তার থেকেও বড় কথা, যে কেউ যে কোনো দিন বদলে যেতে পারেন, রাজনীতিতে কত কিছু তো আচমকা বদলে যায়, তো এদের মত বদলাতেই বা কতক্ষণ, ফলে সেই কোনো কিছুকে ফেলনা হিসেবে একদম পুরো নেগেটিভ করে দেন না তারা। তাই জন্যই তিনি হয়তো ওই সিএর সঙ্গে এনআরসিটা যোগ করে প্রচারটা করছিলেন, এবং তিনি জানছিলেন যে তার যেটা সুনিশ্চিত ভোট ব্যাংক, অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংক, এই প্রচারটা যদি ঠিক হয় যে এই সিএ এটা আসলে এনআরসি আনার জন্য, এরপর এনআরসি আসবে, আর তারপরেই বুঝতে পারছেন তো সেটা হলেই সংখ্যালঘু ভোট ব্যাংক তার পাশে আরও শক্ত করে গেড়ে বসবে, এটা নিশ্চয়ই তিনি ধরে ফেলেছেন। এবং সেই জন্যে কিন্তু তিনি সেই রকমই প্রচার করছিলেন। যদিও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বারবারই বলেছেন যে ভোটের স্বার্থে আবার এটা নিয়ে নাকি অপপ্রচার হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, এটা নওশাদের বক্তব্য। কিন্তু নওশাদ ছাড়াও আরেকজন সংখ্যালঘু নেতা তিনি হঠাৎ করে কিন্তু সিএর সমর্থক হয়ে উঠেছেন। তো বললাম না, রাজনীতিতে আচমকা অনেক কিছু হয়ে যায়। এবং এই আব্দুল খালেকের বক্তব্যটা আরও বেশি তাৎপর্যপূর্ণ কেন জানেন? তার কারণ এই আব্দুল খালেক কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল নেতাই ছিলেন। 24-এর ভোটের আগেই জারি হয়েছে সিএএ, আর ভোট প্রচারে সেই সিএএ অন্যতম ইস্যু, যে ইস্যুতে এবার নয়া টুইস্ট। সৌজন্যে মালদার প্রাক্তন তৃণমূল নেতা। চালু করেছে কেন জানেন? আপনাদের বিদেশি বানাবেন, মুসলিম ভোটের ফায়দা নেওয়ার জন্য এই কথাগুলো রটাচ্ছেন। গভর্নমেন্ট যদি দেয় আমরা অ্যাকসেপ্ট করব, আমরা নিতে রাজি। ইনি আব্দুল খালেক, আদি তৃণমূল বলা যেতে পারে। বাম আমলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তৈরি হতে থাকে দূরত্ব। মালদা তথা উত্তরবঙ্গে একটা সময় শাসক দলের পরিচিত মুখ ছিলেন আব্দুল। সেই আব্দুলই 24-এর ভোটের ময়দানে আচমকা অবতীর্ণ সিএ এর সমর্থনে। এনআরসি নিয়ে যেটা রটাচ্ছেন উনি, এটা মুসলিম ভোটকে একত্রিত করার জন্য, উনি মুসলিম ভোটের ফায়দা নেওয়ার জন্য এই কথাগুলো রটাচ্ছেন। বাংলাদেশ থেকে 2,87 লক্ষ হিন্দু নাগরিকত্ব পায়নি। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আর কি এখানে নাগরিকত্ব আইন করে আর কি নাগরিকত্ব দেয়, আমাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এবার যদি নাগরিকত্ব কার্ড দেয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করব, আমরা এটা সাপোর্ট করছি। কি হিন্দু, কি মুসলিম, কি বৈধ, কি খ্রিস্টান, কি জৈন, সবাইকে নাগরিকত্ব দাও। নাগরিকত্ব বিলের সমর্থক, তবে দাবিও রয়েছে এদেশের সংখ্যালঘুদেরও নাগরিকত্বের কার্ড দেওয়া হোক। এই দাবিকে সামনে রেখেই খালেক রাজনৈতিক দল খুলে ফেলেছেন, নাম পিপলস রাইটস পার্টি অফ ইন্ডিয়া। খালেকের দাবি, রেজিস্ট্রেশন এসে গেলে লোকসভায় প্রার্থীও দিচ্ছেন, তবে মূল লক্ষ্য বিধানসভা ভোট, মূল লক্ষ্য সংখ্যালঘুদের ন্যায় বিচার। মালদাতে 12টা সিটের মধ্যে 8টা সিট দখল করলেন, 4টা বিজেপি পেলেন, 2টো প্রতিমন্ত্রী দিলেন, সামিনা এবং তজমুলকে, পূর্ণমন্ত্রী দিলেন না। মুসলিমদের তালায় কী করলেন উনি? মুর্শিদাবাদে 22টা সিট, 2টো বিজেপি পেলো, 20টা তৃণমূল পেলো, ওখানেও 2টো প্রতিমন্ত্রী দিয়েছেন, পূর্ণমন্ত্রী দেননি। মমতা ব্যানার্জি কতটা সেকুলারিজম ওটা আমার ভালো বোঝা হয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ এবং 2 দিনাজপুর। খালেকের দাবি আপাতত এই 4 জেলায় তার সংগঠনের শক্তি রয়েছে, ভবিষ্যতে এই শক্তি বাড়ানোই তাঁর লক্ষ্য। ভোটের মুখে আব্দুল খালেকের শক্তি কতটা, আদৌ শক্তি রয়েছে কিনা, আদৌ খালেকের অনুগামীরা ভোটে দাগ কাটতে পারবেন কিনা, এসবের উত্তর না মিললেও শাসকের সংখ্যালঘু ভোট বাক্সে কিছুটা হলেও চোনা পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কি? বিজেপি কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এটা অনুমান করে বেশ খুশি। মমতা ব্যানার্জি নিজেই বলছেন
সিএএ মানে নাগরিকতা কেড়ে নেওয়া হবে, এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আজকে মুসলিমরা বুঝতে পারছেন সিএএতে কোনো মুসলিমদের কোনো বিপদ নয়, বরঞ্চ এতে আমাদের যে নাগরিকতা, আমাদের যে অধিকার, সেটা আরও সুরক্ষিত হবে। সুতরাং মানুষ নেমে পড়ছেন। বিজেপি অবৈধ টাকার বস্তার উপর শুয়ে আছে, যারা আমাদের অবাঞ্ছিত কিছু লোকজন আছে, যাদেরকে নিয়ে এই সংগঠন বানিয়ে সিএর পক্ষে সমর্থনের কথা যারা বলছে, এটা একটা ভুয়ো সংগঠন। এবার হাওড়ায় লোকসভা আসনে সেখানে এজাজ আহমেদ নামে একজন প্রার্থী হচ্ছেন, নির্দল প্রার্থী। এবার প্রচার হচ্ছে যে এই এজাজ আহমেদ নাকি আসলে ওই আসাউদ্দিন ওয়াইসির মিমের কর্মী, প্রাক্তন হোক বর্তমান হোক, মোদ্দা কথা যোগাযোগ আছে। এবং তৃণমূল প্রচার করছে যে ও আসলে মিমেরই লোক, ওকে দাঁড় করানোই হয়েছে ওই সংখ্যালঘু ভোট কাটতে, অর্থাৎ সেই ভোট কাটাকাটির ভোট ভাগাভাগির অঙ্কটা। এবার সেই একই অঙ্কটা সেটা কি মালদাতেও কাজ করছে? মানে এই আব্দুল খালেক তিনি তো সেখানে এইভাবে ভোট টোটগুলো ভাগাভাগি বা কাটাকাটির অঙ্কে একটা বড় ভূমিকা নিয়ে বসতে পারেন। এই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন, বিরোধিতা করছেন, সেটা দেখেই কিন্তু তৃণমূলও কোথাও গিয়ে একটু অশনি সংকেত দেখছে। কারণ মালদায় খেয়াল করে দেখুন, সেখানে কিন্তু সংখ্যালঘু ভোট বিরাট এবং সেখানে তারাই সংখ্যাগরিষ্ঠ বেশ কিছু লোকসভা আসনে। ফলে এই জায়গাটায় এই ধরনের কেউ যদি হঠাৎ এসে ভোট ভাগাভাগি করে দেন, তাহলে কিন্তু অনেককেই তিনি ভাবাবেন, সব পক্ষকেই ভাবাবেন, এটা বোঝা যাচ্ছে। কী হয় কেউ বুঝতে পারছে না। ফলে প্রতিক্রিয়া দিতে গিয়েও সবাই বেশ সমঝে টমঝে চলছেন। আচমকা, বললাম না, আচমকা অনেক কিছু হয়ে যাচ্ছে এই যোগ বিয়োগের অঙ্কে। তাই জন্য যে যেরকমভাবে পারছেন গোটা ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, তারা সেইভাবে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, মানে দেবদেবীর কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আর যেরকম দেখলাম আরেকটা জিনিস অসাধারণ, বাঁকুড়ার প্রার্থী, বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তিনি বেরিয়েছিলেন রাস্তায়, প্রচারেই বেরিয়েছিলেন। তো যেতে যেতে দেখলেন যে একজন চান করছেন রাস্তার ধারে দাঁড়িয়ে, গায়ে সাবান টাবান মাখা টাকা হয়ে গেছিল, তিনি সোজা গিয়ে তার মাথায় জল ঢেলে দিলেন, মানে চান করিয়ে দিলেন, দে ভোটারের গা ধুইয়ে। এর আগে আমরা সুজাতা মণ্ডলকে দেখেছিলাম যে তিনি সেলুনে ঢুকে লোকের চুল টুল অবধি কেটে দিচ্ছেন। মানে ভোটের বাজারে যদি এরকম মাগনা বিভিন্ন কাজকর্ম হয়ে যায়, এ সময় তো আমাদের রাজার হালে থাকার কথা। ভাবছি আগামী দিনগুলোতে, বা আরও অনেকেই আছেন নিশ্চয়ই ভাবছেন আর কি, যা কাজকর্ম সব রাস্তার ধারে যখন নেতারা প্রচারে বেরোবেন, তখনই যা মনে প্রাণে আসবে সব করবেন আর কি। আপনাদের শুধু গিয়ে পৌঁছতে হবে আর নজরটা কাটতে হবে, বাকি কাজটা নিশ্চিতভাবেই নেতারা করিয়ে দেবেন। ছোটোখাটো এই যে চটকদারি কাজগুলো হচ্ছে, এই চটকদারি কাজগুলোতে মানুষের খুব একটা কাজের হয় না, এগুলো জাস্ট হাস্যকর একটা ব্যাপার ঘটে, প্রভাবিত হবে না, ভোটে কাজে লাগবে না। চমক দেওয়ার চেষ্টা, মানুষ তো বুঝেলেই যে কে কাকে ভোট দিবে। এখন তো কাউকে আর বুঝাতে হবে না যে আপনি আমাকে ভোটটা দিবেন, এখন আর কাউকে বুঝাতে হবে না, সব মানুষ সব বুঝে গেছে যে কে কী করেছে, কী করছে। মানুষের কাজ করবে তবে তো মানুষ ভোট দিবে, মানুষকে দেখাতে হবে না তো কিছুই, মানুষ কাজ দেখেই তো মানুষ ভোট দেবে।